প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এবারের আমন্ত্রণ SSRM পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সঙ্গে কারা আছে। মুদ্দাসির মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে কথা বলছিলাম যে রাজনীতির কিছু পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনটি এখন আসলে কি দেখছেন, বিশেষ করে আমরা যে কথা শুরুতে বলেছিলাম যে এই নির্বাচনের পর বা 5ই জানুয়ারি নির্বাচনের পর ঢালাওভাবে নানান কথা শুনতাম যে নির্বাচনটি অংশগ্রহণমূলক করতে হবে, অংশগ্রহণ হয়েছে। এবার সমালোচনা খুব একটা না থাকলেও রাজনীতির গুণগত মান পরিবর্তন হচ্ছে, এটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? মুদ্দাসির মামুন, মানে গুণগত মান পরিবর্তন বলতে আপনি কি বোঝান সেটা আমি যে কথাটি বোঝাতে যাই, যেমন মুক্তিযুদ্ধের বিরোধী, স্বাধীনতা বিরোধীর প্রসঙ্গে কি হলো, জামাত ইস্যুতে কি হলো, নতুন প্রজন্ম যেভাবে গণরায়ের কথা আমরা বলছি সেটি কি ইন্ডিকেশন নিয়ে আসে আমাদের রাজনীতিতে? সেটি আবার সুশাসনের কথা দেখছি, দুর্নীতির বিরুদ্ধে অনেক জিরো টলারেন্সের কথা বলছি। আবার এই প্রজন্ম প্রায় 2.5 কোটি তরুণ ভোটার এই সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাদের দেশপ্রেমের জায়গাটিও আমরা দেখছি যে সেই চেতনা আছে বলেই কিন্তু তারা এরকম একটি ভোট দিয়েছে। আমি ব্যাপারটি যদি এইভাবে দেখি যে ভোট আমরা ধরে নিলাম অনেকে ভোট দিতে পারেনি, উনি যে কথা বলেছেন আমি মেনে নিলাম। বাংলাদেশে বিএনপি আমল তো কম না, 25 বছর বা এবং এরশাদের আমল, সেই সময় কি সবাই সব ভোট দিতে পেরেছে? এখন যদি প্রশ্নটা শেষ সময় যদি সব ভোট দিতে পারতো তাহলে তো আওয়ামী লীগ আরও বেশি সিট পেত। এই বিতর্ক চলবে, কিন্তু আমরা ধরে নেই উপমহাদেশের রাজনীতিতে সুষ্ঠু একেবারে ওই ধরনের যেটা আমরা আমাদের ইউটোপিয়ান কল্পনা নির্বাচন আমরা পাবো না, আমেরিকাতেও আমরা পাইনি। আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলো যে তারা করছেন, আমি একটা উদাহরণ দিই আমাদের এলাকার। আমি সে সময় গ্রামে ছিলাম। আমাদের এলাকার আগে যিনি এমপি ছিলেন উনি এমন সন্ত্রাসী ছিলেন যে আমরা 5 বছর গ্রামে যেতে পারিনি। আচ্ছা, এইবার তাকে প্রথমে নমিনেশন দেওয়া হলো। নমিনেশন দেওয়ার পরে কিন্তু দেখা গেল যে তিনি অনেকগুলি মামলায় তিনি দোষী এবং একটি খুনের মামলার কারণে তিনি আর জামিন পেলেন না। তখন তাকে বাদ দিয়ে আরেকজনকে দেওয়া হলো। বলা হয়ে থাকে যে তিনি মালয়েশিয়ায় অনেককে লালন পালন করেন, প্রচুর টাকা পয়সা খরচ করেছেন, এবং আপনি দেখবেন বিএনপিতে 2, 3 জন 4 জন করে পর্যন্ত নমিনেশনের ব্যাপার হয়েছে। এখন উনি যখন এসছেন আগের জন বলে দিয়েছেন যে তাকে কোনোভাবেই সমর্থন করা যাবে না, তার সমর্থকদের, এবং তারা অনেকে চলে গেছে এলাকা ছেড়ে। এবং ওই ভদ্রলোক পরে আমাদের সঙ্গে যোগাযোগ করে বলতে লাগলেন যে আমি কি করব, তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে, তা আমি তো নামতেই পারছি না। এখন নামতে না পারার কারণটা কি? কারণ তাদের সমর্থকরা যাকে নামতে দিচ্ছেন, এটা কিন্তু অনেকাংশে হয়েছে। তারপর আমি ধরলাম, যেমন ধরুন আমি একটা কথা বলি, আমাদের গৃহকর্মীরা যারা আছেন অনেকেই বলেছেন যে আমরা ভোট দিতে যাবো। আমরা বললাম কেন? বলে না, ভোট দিতে যাবো। যেটা উনি বললেন যে ভোটের কি প্রাণের অধিকার ইত্যাদি। আচ্ছা, তো ভোট কাকে দেবে? বলে কেন, নৌকাকে দেবো। নৌকাকে কেন দেবে? বলে আমাদের সব কিছু বাড়ছে আর সবাই তো নৌকা নৌকা করতেছে। এই যে একটা জোয়ারের ব্যাপার, সে বুঝুক না বুঝুক নৌকাতে। আচ্ছা, আরেকটা কথা বলি আমি আপনাকে, যে তরুণদের কথা আসলেন, আমাদের গ্রামে তরুণদের আমি 90% দেখেছি তারা নৌকা নৌকা করছে। কেন? গত 10 বছরে তাদের মাথায় এটা ঢুকে গেছে যে জামাত কী ধরনের একটি দল এবং তাদের সমর্থক বিএনপি। এই ফ্যাক্টরটা কিন্তু তারা কেউ বলছেন না। কালকে রিয়াজউদ্দিন আহমেদ অনেকখানি বলেছিলেন যে এই ফ্যাক্টরটা আপনার ফলে নতুন জেনারেশন যে ভোটারদের বলছেন তাদের অধিকাংশ বিএনপি তাদেরকে আকর্ষিত করেনি। তারা যে আবার ছাত্রলীগ করে বা ওইরকম আওয়ামী লীগ করে তা না, তারা এই মার্কা মনে করেছে যে বিএনপি জামাতকে ভোট না দিলে ভালো। এটা গেছে দুটো বিষয়। এখন রাজনীতির গুণগত পরিবর্তন আরেকটা বলি, ওনার কথা যদি আমি ধরে দিই যে ঠিক আছে, ডাক্তার কামাল হোসেন বলছেন সকাল থেকে আওয়ামী লীগেরা হয়তো রাতেই ঢুকে গেছে, ঠিক আছে মানলাম, কিন্তু ভোটের ডিফারেন্সটা দেখেন। উনি তো প্রশাসক ছিলেন, সব আমলেই প্রশাসক ছিলেন, বঙ্গবন্ধুর আমল থেকে শুরু করে একেবারে খালেদা জিয়ার আমল পর্যন্ত। আমাকে বলেন একটা এলাকায় ধরেন এখানে নৌকা পেয়েছে 1,97,000 বা 98 আমাদের এলাকায়, ধানের শীষ পেয়েছে 7,000, ঠিক আছে, অনেক বেশি। এখন এখানে আমি ধরে নিলাম যে 90,000 সিল দেওয়া হয়েছে। আপনি বলতে পারবেন জিয়াউর রহমানের আমলে হয়তো হয়েছিল, আমরা জানি না, আপনারাও ছিলেন তখন প্রশাসক, যে এতগুলি ভোট, 90,000 ভোট
আপনার ওই যে যেটা বললেন সব কি আর আপনার ইলেকশনের যারা ছিল সবকে কি আওয়ামী লীগের ধামা ধরো নাকি? 90,000 ভোট দেওয়া সম্ভব কিনা? আচ্ছা যদি দেওয়া সম্ভব হয় তারপরে তো 1 লক্ষ মার্জিন থাকে। যেটা আমাদের মাসুম বিল্লাহ একটা কথা বললো যে আপনার কি বলে যেন আগে 30টি সিট পেয়েছিল এবং যেটা ওনার তত্ত্বাবধায়ক বলেন শিয়ামলে, তাহলে গত 5 বছরে এটা কমলে কেন? আপনি সন্ত্রাসের কথা ভুলে যাচ্ছেন। বিএনপি এলেই তো মনে হয় যে এই বোধহয় আগুন লাগলো, এই বোধহয় পুলিশ মেরে ফেললো, এই বোধহয় এটা মেরে ফেললো। হ্যাঁ আপনারা বলতে পারেন যে আওয়ামী লীগ আমলে হচ্ছে, কিন্তু বিএনপি কি তার চেয়ে কম করেছে? তো মানুষের তো একটা ভয়ের আছে। আর সবচেয়ে হচ্ছে দৃশ্যমান যে অর্থনৈতিক উন্নতি হয়েছে এটা বিএনপি অস্বীকার করতে পারবে না। মানুষ তো আপনার মাহাতির মোহাম্মদকেও মেনে নিয়েছে। আমরা তো অনেক বলেছি মাহাতির মোহাম্মদের বা লি কুয়ান ইউতে আপনার কি গণতন্ত্র পাচ্ছেন। আপনার যখন টাকার পরিমাণ বাড়বে, রোজগারের পরিমাণ বাড়বে, আপনি গণতন্ত্র নিয়ে তখন কম মাথা ঘামাবেন। কিন্তু গুণগত পরিবর্তনটা যদি হয়ে থাকে সেটা হচ্ছে এই যে আমরা পাকিস্তানের রাজনীতি করতে দেব কিনা বাংলাদেশে। আপনি ভুলে যান অন্তর্ভুক্তমূলক রাজনীতি বা এই ধরনের রাজনীতি, মূল প্রশ্নটা আসেন আমরা বাংলাদেশে পাকিস্তানের রাজনীতি করতে দেব কিনা। আপনার এখন ট্রাম্প বেচারা মুশকিলে পড়ে গেছে যে রাশিয়া তার সহায়তা নিয়ে। আপনারা বলতে পারেন যে ডিজিটাল কারসাজি হয়েছে, আইএসআই যেসব কথাবার্তা বিএনপির নেতাদের সঙ্গে হয়েছে সেগুলি ভুল। আর সবই যদি ভুল হয় তাহলে তো ভুল মানে সারা জীবনে আপনি ভুল হচ্ছে। আমরা একটু করিম স্যারের কাছে যেতে চাই। স্যার, মামুন স্যারের কাছ থেকে আমরা এতক্ষণ শুনছিলাম যে রাজনীতির গুণগত মানের এটি যেমন একটি দিক, আবার তরুণ ভোটার বা তরুণ প্রজন্ম যারা বিশেষ করে ঢালি ভাই সড়ক দুর্ঘটনার কথা বলছিলেন, তারা কিন্তু আবার সংক্ষুব্ধ। এই সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের সড়ক দুর্ঘটনা কিংবা অনৈতিক বিষয়গুলো দেখছি যে প্রতিদিন, সেখানেও কিন্তু সংক্ষুব্ধতা আমরা দেখছি যে একেবারে যারা ভোট দিয়েছে তরুণ, যারা ধরেই নিচ্ছি যে হয়তো 2.5 কোটি ভোটার পক্ষে পড়েছে, কিন্তু তারাও কিন্তু সংক্ষুব্ধ শুধুমাত্র এই সুশাসনের জন্য যে সড়ক অব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা ফিরে নেই। যেমনটা ঢালি ভাই বলছিলেন, মানে সংশ্লিষ্ট মন্ত্রী মনে হচ্ছে যে তার কোনো যেন দায় নেই, এটিও কিন্তু একটি দিক। এই বিষয়গুলো স্যার কিভাবে দেখেন? দেখুন, ভোট দেওয়াটাই তো সুশাসন বা শাসনের একমাত্র ব্যাপার নয়। শাসনটা হচ্ছে গিয়ে ব্যাপক অর্থে মানুষের সারা জীবনের যত কর্মকাণ্ড আছে সবই কিন্তু শাসন ব্যবস্থার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত এবং তারপরে গভীর রাত পর্যন্ত তাকে নানাবিধ সমস্যা নিয়ে জর্জরিত হতে হয়, চিন্তিত হতে হয়, দুশ্চিন্তায় সময় কাটে। তখন তার পাশে যার সর্বাগ্রে থাকার কথা তার সমস্যাগুলির সমাধানে, সেটি হচ্ছে সরকার। সরকারের কাছে তার প্রত্যাশা অনেক বেশি। সরকারের হাত বলা হয় অনেক লম্বা। সরকার নাই কোথায়, সব জায়গায় আছেন। আপনার প্রশাসনে আছেন, পুলিশে আছেন, অন্যান্য বিভাগ ইত্যাদিতে আছেন, সবখানেই। কিন্তু সেখানে যদি দেখা যায় ব্যর্থতা, যেমন একটা উদাহরণ আজকে বারবার আসছে, সড়ক দুর্ঘটনা। এটা কোনো না কোনো একটা মন্ত্রণালয়ের বা কোনো না একটা বিভাগের দায়িত্ব তো বটে। তো সেই বিভাগটি যদি তাকে এরকম দুশ্চিন্তাগ্রস্ত করে এবং সে যদি সেখান থেকে এত হতাশাগ্রস্ত হয়, তাহলে তো আমি বলবো যে সুশাসনের ধারে কাছেও সেই বিভাগ অন্তত নেই। তেমনি অন্যান্য অনেক ক্ষেত্রে এটা দেওয়া যায়। দুর্নীতির কথাটা বোধহয় সর্বাগ্রে আলাপ করা উচিত। কারণ দুর্নীতিতে আমরা হয়তো তেমনভাবে আমরা সবসময় আক্রান্ত হই না এই জন্য হই না কারণ আমাদের খুব প্রয়োজন পড়ে না সরকারি দপ্তরে যাওয়ার জন্যে। কিন্তু মাঠ পর্যায়ে প্রায় প্রত্যেকটা মানুষকে ঘুরে ফিরে কোনো না কোনো কারণে, সেটা ব্যাংকের লোনের টাকাই হোক বা সেখানে আপনার কৃষিকাজের কোনো কাজের জন্যই হোক, কিংবা তার থানাতে একটা মামলা দেওয়া, জিডি দেওয়া ইত্যাদি হোক, নানা ব্যাপারে, এমনকি লেখাপড়া ইত্যাদি সব ব্যাপারেই আর কি তাকে যেতে হয়। গেলে পরে সেখানে সে দেখায় কি এখন টাকা পয়সা ছাড়া কোনো কাজই হচ্ছে না। আগেও ছিল, এমন না যে দুর্নীতি হঠাৎ করে আমদানি হয়েছে এই সরকারের সময়, নো, আগে থেকেই ছিল, চলে আসছিল। কিন্তু এটা দিন দিন কি বাড়তেই থাকবে? দিন দিন বাড়তে থাকলে পরে আমাদের যে এই যে টিআই এর আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন, তাতে তো আমাদের উন্নতি হয়েছে আগে থেকে। আচ্ছা, বলা হয় আমরা চ্যাম্পিয়ন ছিলাম সেই বিএনপি আমলের প্রথম দিকে, কিন্তু এখানে একটু সংশোধনী আছে। বিএনপি আমলের প্রথম বছর অন্তত যে প্রথম স্থান অধিকার করেছিল বাংলাদেশ, সেটা কিন্তু এর আগের শাসনের পারফরমেন্স উপরে, অর্থাৎ যখন আওয়ামী লীগের শাসনামল ছিল। যাক, ওইটাতে আমি যেতে চাচ্ছি না, আমি কারোর দিকে আমি
অঙ্গুলি তুলছি না। আমি যেটা বলতে চাচ্ছি, সাধারণ মানুষ কিন্তু আপনি দুর্নীতিতে প্রথম হয়েছেন না দ্বিতীয় হয়েছেন না 100 নম্বর হয়েছেন নাকি আপনি একটা সুশাসনের জন্য প্রথম হয়েছেন, নাথিং। সে চায় যেটা, যে সে খেয়ে দিয়ে সে আরামে থাকতে চায়। এইটার অভাব দেখা দিয়েছে, সাংঘাতিক অভাব দেখা দিয়েছে, দিন দিন বাড়ছে। আমরা যদি এখন যদি কথায় কথায় যদি বলি আগে কি ছিল, বিএনপি আমলে কি হয়েছে, আগের আমলে কি হয়েছে, তাহলে এটা ভুল হবে। প্রত্যেক আমলেই মানুষ আশা করে যে একটু একটু করে আস্তে আস্তে তার পারফরমেন্সটা একটু বেটার হবে আর একটু ভালো হবে, সেটাই আশা করে। এবং নির্বাচনের সময় তো দেখা যায় যে প্রত্যেকটা নির্বাচনের সময় প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে সমাচার বের করেন, ওই কি বলে আপনার ম্যানিফেস্টো, ইশতেহার যেটা বের করেন, সেখানে কিন্তু দুর্নীতিকে দমন করবো টরবো না, নির্মূল করব, একেবারে শেষ করে ছেড়ে দেবো, এই সমস্ত কথা দিয়ে শুরু হয়। তারপরের দিন দেখা যায় কি। তো এই কারণেই মানুষ অতিষ্ঠ এই সমস্ত। আমি আরেকটা বিষয় আপনার একটু করতে চাই। এই যে আপনার শহীদুল হক বলছিলেন, অবশ্যই তার বক্তব্যের মধ্যে শহীদুল হক বলেছেন যে কোনো অভিযোগ বা প্রতিবাদ তো তখন হয়নি, নির্বাচনের সময়ে হয়নি বা পরে পরেও হয়নি, আজও সেরকম কিছু হয় নাই। তারপরে ঐক্যফ্রন্টের তরফ থেকে বলা হয়েছিল, সব কর্মীদের বলা হয়েছিল তোমরা গিয়া পাহারা দিবা, কই পাহারা তো কেউ দেয় নাই। আচ্ছা, তারপরে কেউ কেউ আপনারা বলেছেন যে এজেন্ট ইত্যাদি সবখানে পাওয়া গেছে। আমি অত্যন্ত বিনীতভাবে বলতে চাই যে কোনো অভিযোগ যে করবে সেই রকম কি পরিবেশ ছিল? আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন 31 তারিখে বিদেশি সাংবাদিক এবং সংবাদ মাধ্যমদের নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন, বিদেশি সাংবাদিক বিবিসির, তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে খুলনা সিটি নির্বাচনের একটি ভিডিও ফুটেজ বিবিসির ভুয়া পেজে আপলোড করা অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অভিযোগ করলেন। তখন সেখান থেকে যে বক্তব্য দেয়া গেল, বাংলাদেশের মানুষ বিস্মিত হলো এটা ভেবে যে কোনো অভিযোগ নেই, তাই ভুয়ো ফুটেজ এনে সেটি একটি চেষ্টা করার একটা বিষয়। তো এই রকম যখন পরিস্থিতি, পরিবেশের কথা যখন বলা হচ্ছে, তাহলে কোথায় গিয়ে বিরোধী দল বা বিএনপি দাঁড়াবে সেটিও কিন্তু না, ওইটা ওই যে পরিবেশ ছিল না। এবং সেই সময় বিবিসি তো গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি বললেন যে এই যে নির্বাচনে অনিয়মের ফুটেজ কোনটা, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের। আচ্ছা, সেটা সম্বন্ধে আমি নিজে ব্যক্তিগতভাবে অবহিত নই কি দেখিয়েছিলেন না দেখিয়েছিলেন, কিন্তু ওটা দেখানোর সঙ্গে সঙ্গেই যে একেবারে বিরোধী দলের বক্তব্য সব একেবারে বাতিল হয়ে গেল, বলা হচ্ছে যে পরিবেশ নেই, তাহলে তো সেই মাননীয় প্রধানমন্ত্রীকেই গিয়ে সেটি দেখানো হলো এবং পরিবেশের কথা শরণাপন্ন হতে হলো। আমি পরিবেশের কথাটাতে আসার আগে আরেকটু যোগও করতে চাই, পরিবেশের কথাটা বলবো, আরেকটু যোগ করতে চাই। এই যে একটা বিশাল একটা অভিযোগ উঠেছে সারা বাংলাদেশ জুড়ে, কি ব্যাপার, যে ইলেকশনের আগের রাতে কারবার হয়ে গেছে। তাহলে খুবই ইন্টারেস্টিং। আমরা আবারও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সেই প্রতিবেদন দিয়ে দেখতে চাই যে কাদের সঙ্গে কথা বলে সেই প্রতিবেদনটি তৈরি হয়েছে, যে পরাজিত প্রার্থীর কর্মীদের সঙ্গে। তাহলে আমি পরাজিত হয়েছি, আমি তো যা খুশি তাই করতে হবে, সেটাই যখন আমি কোনো রকমের তথ্য উপাত্ত ডকুমেন্ট ছাড়া কথা বলে, তখন মনে হয় যে আমাদের মাইন্ডসেটই এটি যে আমি এটি বিশ্বাস করার জন্য বসে আছি এবং এটি দিয়ে আমি একটি পানি ঘোলা করে আমার পরিস্থিতি করব। না, আমি কোনো দলের কোনো কর্মীর কথাও বলছি না, কে কি করেছেন না করেছেন সেটার দায়িত্ব আমি নিতে চাই না, সেটা তারা জবাব দিবেন। আমি বলতে চাই আপনারা যান সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করুন, একে একে জিজ্ঞেস করুন। আমি আবারও একটি উদাহরণ দেই, বিশেষ করে মুন্সিগঞ্জে, দর্শক আপনারাও নিশ্চয়ই শুনবেন, মুন্সিগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা, তিনি সরকারি হরগঙ্গা কলেজ ভোট কেন্দ্রে ভোটের দিন দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা জামাতের একজন সক্রিয় সদস্য এবং তাকে আমরা জিজ্ঞেস করি যে ভোট কেমন হয়েছে এবং তিনি কি দেখেছেন। তাহলে এই প্রশ্নগুলো তো আমরা তুলতে পারি না? শহীদুল হক স্যার, আপনার কাছে এবার একটু আসতে চাই। এই কথাটা শুনেন, ওই যে মৎস্য কর্মকর্তা, তিনি যদি একেবারে মানে হারকিউলিস না হন, সাংঘাতিক রকমের সাহসী ব্যক্তি না হন, কিংবা যদি সে একটা শহীদ হওয়ার জন্য যদি প্রস্তুত না হন, তাহলে তার এত সাহস নাই। কিন্তু আদতে সেটাই ঘটেছে এবং তিনি মানে আমরা হয়তো নাম বললে অনেকেই তাকে চিনবেন। যে বিষয়টি এখন আমরা যেটি এস্টাবলিশ করতে চাই বা আমাদের মাইন্ডসেট বা পিপল পারসেপশন আমরাই তো তৈরি করি, সেই তৈরি করার মধ্য থেকে নানান ধরনের এজেন্ডা থাকে। এখন কার কি এজেন্ডা সেটি নিয়েও একটা গবেষণা হতে পারে। আমরা শহীদুল স্যার আপনার কাছে আসতে চাই, যে কথাটি বলছিলাম যে আবারও যে আমরা যা কিছু বলবো
বলবো, তথ্য উপাত্ত এবং যুক্তি প্রমাণের ভিত্তিতে বলবো, কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ না ওঠা কিংবা দেখছি করছি করতে 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 আমরা সময় পার করে দিলাম, কিন্তু যে জিনিসটি সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করাটা আমাদের মূল উদ্দেশ্য ছিল সেটি আমরা পারলাম কি পারলাম না সেগুলি হয়তো পরবর্তী প্রজন্ম এসে নির্ধারণ করবে। বিষয়টি কিভাবে দেখেন? না, এখন তথ্য উপাত্ত ছাড়া আমি আগেই বললাম যে বায়োবিয়া কমপ্লেন করে এটা তো প্রতিষ্ঠা করা যাবে না, মানুষকে বিভ্রান্ত করা যাবে। তো বিভ্রান্ত রাজনীতি তৌথিত করা হয়েছে। তো এবার আমরা দেখছি বিএনপি জামাত যারা ইলেকশন করেছে তাদের মধ্যে কিছু পরিবর্তন আসছে। যেমন তারা আগে বলা হইতো যে ভারত বিরোধী তাদের যে প্রচারণা ছিল, এবার কিন্তু তারা ভারত বিরোধী প্রচারণা করে নেই। তারা কথায় বলা হয়তো আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ সেই লিডারশিপ করে বলছে যে দেশ ভারতে অঙ্গরাজ্য হয়ে যাবে, আওয়ামী লীগ আসলে ইসলাম থাকবে না, মসজিদে উলুধ্বনি হবে, আজান শোনা যাবে না, এই যে মিথ্যাচারগুলি করতো, অপপ্রচার, এবং এই কথাগুলি কিন্তু এবার তারা বলে নেই। এবং তাদের মধ্যে আরেকটা পরিবর্তন দেখছি যে 2013-14 ইলেকশনের পূর্বে যখন মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সংলাপে ডাকলেন, কিভাবে সেটা প্রত্যাখ্যান করলেন তাদের নেত্রী, কিন্তু এবার কিন্তু তারা ইচ্ছা করে সংলাপে গেছে। তাদের মধ্যে যে পরিবর্তন, মানে আমি ইতিবাচক পরিবর্তনের কথাগুলি বলতেছি আর কি। আর তারপর ইলেকশন তারা 2014-তে গেলেন না, এবার তারা ইলেকশন গেছেন এবং ইলেকশনে ভোটের 4টে পর্যন্ত তারা ইলেকশনে কিন্তু অংশগ্রহণ করছে, তারা বয়কট করেননি। এগুলি আমি মনে করি যে এটা তাদের মধ্যে ইতিবাচক দিক আসতেছে। খালি যোগ করে ইতিবাচক দিক এটা হচ্ছে খালেদা জিয়া এবং তারেক জিয়ার মানে মুক্তির ব্যাপারেও কিন্তু নির্বাচনের সময় তারা খুব বেশি একটা প্রচার করেননি, এটা একটা ইতিবাচক। হ্যাঁ, এটাও তার ইতিবাচক আর কি। তো এই আস্তে আস্তে তারা দেখছে যে 2014-তে ইলেকশন না করাটা তাদের ভুল ছিল, বড় ধরনের একটা ব্লান্ডারের ভুল ছিল। এই ভুল থেকে তারা এবার ইলেকশন গ্রহণ করে সে ভুলের মাসুল দিতে চাইছিল, মানে সংশোধন করতে চাইছিল। তারা ওই সময় তারা সংলাপে যায় নাই, তো এবার তারা বলছে ওটাও ভুল ছিল। তাই এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ব্যক্তি যদি তাদের ভুলেরা স্বীকার করে, যদি তারা যদি সংশোধনের চিন্তা করে, নতুন মানুষ চিন্তা করে, তাহলে আমাদের এখানে অনেক কিছু পরিবর্তনই হবে। তো এখানে আপনার যেটা আপনারা বললেন যে সুশাসনের কথা, এগুলো আমি পরে বলবো। আর সড়ক দুর্ঘটনার কথা সরকারের বা সংস্থার কোনো দায়িত্ব নেই, এই ক্ষেত্রে কিন্তু সরকার যথেষ্ট চেষ্টা করতেছে। মন্ত্রণালয় বলেন, পুলিশ বলেন, চেষ্টা কিন্তু ত্রুটি করতেছে না। এখানে তো একটা ফ্যাক্টর না, এখানে পথচারী থেকে আরম্ভ করে যারা গাড়ি চালায়, চালক, যাত্রী, সকলে কিন্তু আইন দায়িত্ব আছে। কিন্তু আমরা এই যে অ্যাওয়ারনেসে কি দেখতে পাই না, এত কিছু বলার পরে কিন্তু এখনো কিন্তু ফুট ওভারব্রিজ কিন্তু ব্যবহার করে না পথচারী। স্যার, সেটা আমি মেনেই নিলাম, ফুট ওভারব্রিজ ব্যবহার করে না, কিন্তু যারা দুর্ঘটনার শিকার হচ্ছেন তার শতকরা 86% হচ্ছে মোটরসাইকেল আরোহী। এবং এই যে মোটরসাইকেলগুলোর আমরা যখন বাড়িতে যাই, বাসায় যাই, যে পরিস্থিতি হয়, মানে মনেই হচ্ছে যে আসলে কেউ দেখে না, কেউ দেখছে না। এটি কেন, সেগুলি নিয়ে হয়তো আমরা শুনবো। আর আপনাদের তিনজনের কাছে আমার একটি কমন প্রশ্ন, রাজনীতির প্রশ্ন, যেটি আমার এতক্ষণ ধরে মনে হলো যে আমরা নির্বাচন নিয়ে কেন হারলো বা ভোটের আগের রাতে কি হলো নানান বিশ্লেষণ করেছি। আমরা কি কেউ বিশ্লেষণ করেছি ভোটারদের মতামত নিয়ে যে একটি রাজনৈতিক দল সেটি যদি জয়ী হয় তাহলে তার নেতা কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, সেটি কি সেই রাজনৈতিক দলটি ঠিক করতে পেরেছিল? তাহলে ভোটার কাকে ভোট দিবে? আমরা শুনবো আপনাদের তিনজনের কাছ থেকে। একদম ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিশ্চয় ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ। আমরা রয়েছি সুশাসন, রাজনীতি, দেশপ্রেম, পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। একজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, হ্যাঁ, আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন হলো যে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা আপনারা করে আমরা শুনি, এত স্বাধীনতার পরে এই পর্যন্ত রাজাকার মুক্ত কোন সময় আমরা পার্লামেন্ট দেখি নাই।
এখন এবার আমরা রাজাকার মুক্ত পার্লামেন্ট দেখলাম, এই ব্যাপারে কেউ কোনোদিন আমাদেরকে কিছু দিচ্ছে না, শোনাচ্ছে না। এই ও মানে আমরা রাজাকার মুক্ত পার্লামেন্ট দেখলাম এবং এটি নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না, এরকম একটি প্রশ্ন যদি আমি ঠিক বুঝে থাকি। আমি আলাপ করতে চাই এবং আপনাদের তিনজনের কাছে আমার বিরতির আগে যে প্রশ্নটি আমি রেখেছিলাম যে আসলে একটি ভোট এবং সারা জাতি উন্মুখ হয়ে আছে, কিন্তু ভোটের নির্বাচনের পরে জয়ের পরে কে হবে নেতা, যেমন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হবেন, এরকম একটি প্রচারণা সবসময় ছিল, কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী কে হবে সেটি নিয়ে এখনো পর্যন্ত তেমন কোনো আমরা আলোচনা দেখি না, বা ভোটের সময় তো দেখিনি। তাহলে সাধারণ মানুষ কাকে ভোট দিবে? এই বিষয়গুলো কি ফ্যাক্টর হতে পারে না মুদ্দাসির মামুন? না, এটা তো ফ্যাক্টর হতে পারে। প্রধানমন্ত্রী বারবার প্রশ্ন করেছেন যে তাদের প্রধানমন্ত্রী কি হবেন, সেটা নির্ধারণ না করলে জনগণ কাকে ভোট দেবে? কামাল হোসেন হবেন, তারপর নাকি মির্জা ফখরুল হবেন? একটা তো জানতে হবে মানুষকে। এটা একটা বিভ্রান্তি করেছে, কিন্তু সেগুলিতে আপনি বলছেন যে বিএনপির হারার কারণ, সেখানে 101টা কারণ থাকতে পারে, কিন্তু মূল বিষয় তো হচ্ছে যে সেটা না। মূল বিষয় হচ্ছে যে যেটা আমি মনে করি যে অন্য দেশের রাজনীতি এই দেশে আপনি করতে দেবেন কিনা, আমি এটা আগে মনে করি। এটা সমাধান করুন, তারপরে আপনি নির্বাচন আসবেন কি আসবেন না, অন্তর্ভুক্তমূলক হবে কি হবে না, সুশাসন হবে কি হবে না, সেটা পরের প্রশ্ন। কিন্তু আমি প্রত্যেকটি টক শোতে দেখছি এবং আওয়ামী লীগ বিএনপি সমস্ত রাজনীতিবিদদের দেখছি, তারা এই মূল কথাটা কিন্তু কেউ বলতে চান না। আমরা যদি বলি, আমি এখানে শেষ করছি, 1 মিনিট সময় যেহেতু দিয়েছেন, আমরা যদি বলি যে জামাতের রাজনীতি মানে ধারাটা লুপ্ত করা উচিত, আমরা বলেছি অনেকে হয়তো আপনারা বলেননি, আমরা জামাত নিষিদ্ধ থেকে জামাতের রাজনীতির যে ধারা সেটাকে আমরা নিষিদ্ধ করার কথা বলেছি, কেননা তারা মানবতা বিরোধী অপরাধের একটি দল। ওদেরকে যারা সমর্থন করবে তাদেরকে আপনি কি রাজনীতির অধিকার দেবেন? আসলে এই দুটো দলকে আপনি রাজনৈতিক অধিকার দেবেন কি দেবেন না, সেটা হচ্ছে মূল প্রশ্ন। জি, আমরা স্যারের কাছে একটু যেতে চাই। জামায়াত ও বিএনপি। জি স্যার, আমি শুধু একটু ধরিয়ে দিই যে নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারণায় একেবারে 10 সেকেন্ডের একটি টেলিভিশন বিজ্ঞাপন ছিল। সেই বিজ্ঞাপনটির বিষয়টি ছিল এরকম যে ক্রিকেট খেলা হচ্ছে, দুই দলের ক্যাপ্টেন টস করতে গেছেন, একজন দর্শক টস করলেন, দেখলেন অন্য ক্যাপ্টেন নেই এবং ক্যাপ্টেন কে হবে এটি নিয়ে একটি বিষয়, এবং সংলাপটি ছিল, লাস্ট স্লোগানটি ছিল এরকম যে বিনা কাপ্তান কি টিম খায়গা মার আপকি বার মোদী সরকার, এরকম একটি, অর্থাৎ পরিষ্কার মেসেজটি জনগণের কাছে পৌঁছে দেওয়া হলো। তো সেই ধারাবাহিকতা যখন আমাদের রাজনীতিতে দেখি, আপনার কি মনে হয় না যে এগুলিও একটি বড় কারণ? এটা কি আমাকে বলছেন? জি। আচ্ছা, তো মোদী সাহেবের এই টস আর ইত্যাদিতে আমি যেতে চাই না, কারণ মোদী সাহেবদের টস আর মোদী সাহেবদের খেলা ওনাদেরকে খেলতে দেন, আমাদের খেলাটা আমরা খেলি। আমরা এখানে কি লক্ষ্য করেছি যে গত 10-12 বছর ধরে একেবারে একদলীয় শাসন চলে আসছিল, একেবারে পরিষ্কার কথা। বিরোধী দল কাউকে আর কি দাঁড়াতে দেওয়া হচ্ছিল না, তারা দাঁড়াতে পারছিল না, বলতে পারেন যে তাদের সেরকম সাংগঠনিক তৎপরতা তারা দেখাতে ব্যর্থ হয়েছে, এটাও আমি মানতে রাজি আছি। যখন নির্বাচনের সময় আসলো তখন তাদের বোধোদয় হয়েছে যে একা একা কিছুই করা যাবে না, এই মোদী সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হলে পরে মমতা গান্ধী আর মায়াবতী ইত্যাদি সকলকে মিলে কি বলে, না মমতা গান্ধী তো না, মমতা বন্দ্যোপাধ্যায় আর এই যে মেয়েটি আসলো এখন প্রিয়াঙ্কা, হ্যাঁ, এদের সবাইকে একজোট হতে হবে। এই বোধোদয়টা হলো আমাদের নির্বাচনের আগে, এই জন্যই সেই ঐক্যফ্রন্টটা হয়েছিল। এখন কথা হলো তার ক্যাপ্টেনটাকে টসটা করবে কে? যা খুশি টস করতে পারে। অনেক সময় কিন্তু ক্যাপ্টেন না গিয়ে অন্য কাউকে পাঠানো হয় টসের জন্য। ক্যাপ্টেনের কোনো ব্যাখ্যা যে অনেক সময় না, যাই হোক না, কিন্তু তার মানে এই নয় যে ক্যাপ্টেন কে হবে সে নির্ধারিত হয়ে আছে, প্রকাশ করেছেন। ইয়ে হচ্ছে, খেলাটা হচ্ছে কদল বনাম খদল, অর্থাৎ আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ বনাম ঐক্যফ্রন্ট। তারপরে যে জিতবে তারা ঠিক করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে পারেন যে হ্যাঁ, আমি এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রিত্ব করেছি, আমার ভালো লাগছে না, আমি করব না। এরকম তো নজির আপনার যে ভারতের উদাহরণ দিলেন সেখানেও আছে। বা এখানে কামাল হোসেন বলতে পারেন আমি তো আগেই বলেছি আমি হব না, পরে আবার মত চেঞ্জ করে বলতে পারেন আমি হব।
এটা গৌণ, আমার মতে এই প্রশ্নটা গৌণ। এবং সাধারণ মানুষের কাছে গৌণ কিনা সেটি হচ্ছে বড় একটি ফ্যাক্টর, কারণ আমরা রাজনীতি দেখছি যে আসলে মানুষটিকে যে দেশটিকে চালিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানুষটিকে যে দেশটিকে স্বাধীন করবে, তো সুশাসন মানুষটিকে কে দেবে। তো আসলে আমাদের কাছে যেটি মনে হয় সাধারণ মানুষ খুবই চৌকস, তারা বোঝার চেষ্টা করেন, বোঝেন এবং বুঝে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। শহীদুল হক, আপনার কাছে আসতে চাই, 1 মিনিট সময়, আপনি বলবেন যে আমরা জয়ী হলে জয়ী হয়েছি, পরাজিত হলে কেন পরাজিত হলাম সেটি নিয়ে কোনো গবেষণা করি না, যে আমি তো জিতেই ছিলাম, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে 76, 73 এবং বিশেষ করে 77 সালের যে নির্বাচনগুলো আমরা দেখেছিলাম সেগুলিও কিন্তু একই ধারাবাহিকতা। কি বলবেন? না, ঠিকই কথা, কিন্তু এখন এই যে আমার কথা হলো আপনার এই ব্যর্থতা, এটা শুধু অন্যের উপর চাপাই দিলে হবে না, নিজের বিশ্লেষণ করে কারণগুলি নিজে উপলব্ধি করতে হবে এবং সেইভাবে তাদের নেক্সট স্টেজে নিতে হবে। এখানে যে স্যার বললেন যে দেশ নেতৃত্ব কে দিবে, এইটা মুখ্য না, এটা গৌণ, এটা আমি একমত না। যে নেতৃত্ব দিবে সে অবশ্যই মুখ্য এবং জনগণ দেখতে চায় কে আমাকে নেতৃত্ব দিবে। সে নেতা যখন থাকে না তখন জনগণ বিভ্রান্ত হবেই, কারে আমরা ভোট দেব। তো এখন আপনি যেটা প্রশ্ন করলেন, কোন প্রসঙ্গে ভুলে গেলাম। জি, আমি বলছিলাম যে আসলে এগুলো আমরা জয়ী হলে জয়ী হলাম, কিন্তু পরাজিত হলে কেন পরাজিত হলাম সেটির কি একটা গবেষণা মূল্যায়ন থাকবে না? অবশ্যই সেটাই থাকা উচিত, সেটাই তো আত্মবিশ্লেষণ করা উচিত, নিজেদের ব্যর্থতা কেন হলো সে বিশ্লেষণ করা উচিত। এগুলি করার পর না করলে তো ভবিষ্যতে আগাতে পারবো। আমি যেটা আমরা আগে বলছিলাম যে তারা অতীতে ভুল থেকে অনেক শিক্ষা নিয়ে তারা কিন্তু আবার সংশোধন হয়েছে এবং তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে। কাজে এখন তারা যদি পার্লামেন্টে যে কটাই পাইছে আসন, তাদের পার্লামেন্ট না যাওয়ার আমি মনে করি আরেকটা ভুল হবে, এই ভুলেও পরবর্তীতে বুঝবে তারা। কিন্তু এখন তারা 5টা পাইছে আর 2 বছর 7টা পাইছে। 73-তে কিন্তু বিরোধী দল যারা ছিল তারা 7টাই পাইছিল, আওয়ামী লীগ 293 পাইছে, 7টা ছিল। কিন্তু কথা হলো বিরোধী দল তারা ওই 7 জনেই কিন্তু তার বিরোধী দলের পক্ষে সরকারের যত রকম অনিয়ম কাজ থাকে সেগুলি তারাই কিন্তু পুরো সংসদ মাথায় তুলতে পারবে। কাজে আমার মনে হয় জনগণ যাদেরকে ভোট দিয়েছে, যারা নির্বাচিত হয়েছে, জনপ্রতিনিধি হয়েছে, তাদের পার্লামেন্টে যাওয়া উচিত, এই ধরনের ভুল আর করা উচিত না। আর কেন তাদের এই পরিস্থিতি হইলো, কেন এই পরাজয় হইলো সেটাও তারা মূল্যায়ন করে, তার নিরপেক্ষভাবে মূল্যায়ন করে, একবার সরকারকে দোষ না দিয়া নিজেদের ব্যর্থতা কোথায় আছে সেইগুলি মূল্যায়ন করে তারপর তারা সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আতর রহমান ঢালির কাছে যেতে চাই। ঢালি ভাই, আপনার এই পরিস্থিতিতে প্রেক্ষিতে কোনো কিছু যোগ করার আছে কিনা? ঢালি ভাই। না, যোগ করার অবশ্যই আছে। মুনতাসির মামুন স্যার বলছেন যে আইএসের সাথে বিএনপি নেতাদের কথাবার্তা হয়েছে, প্রমাণ ছাড়া এই ধরনের প্রমাণ ছাড়া এই সমস্ত কথা আসলে বলা ঠিক না। এটা টেলিভিশনে দেখেছি, আমি তো বলিনি যে আমি নিজে প্রমাণ দেখেছি, আমি বলেছি মিডিয়াতে যেটা দেখেছি। মিডিয়া বলেছে, আপনি এটাকে বলতে পারেন যে ডিজিটাল জালিয়াতি হয়েছে, ওকে, তাদেরকে এই ধরনের রাজনৈতিক রিওটিক হয়েছে। আর আপনি যেটা বলছেন বাংলাদেশ কখনোই পাকিস্তান হবে না, এটা আপনি নিজেও ভালো করে জানেন, সকলেই জানেন, এটা হওয়া সম্ভব না। কিন্তু এটা রাজনৈতিক কারণে বলতে থাকেন। আর যদি মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসাবে বিএনপিকে নিষিদ্ধ করার জন্য বিল আনেন, আলোচনা করেন বিএনপি কেন যুদ্ধ বিরোধী হয়। আমরা এখন তো বলতে পারি আওয়ামী লীগ অত বেশি গণতান্ত্রিক এবং সহনশীলতা দেখাচ্ছে। শুনেন, বিএনপি কিন্তু ভুট্টোর সাথে গিয়ে প্রথম হ্যান্ডশেক করে নাই, টিক্কা খানের সাথে বিএনপি হাত মিলাই নাই। আচ্ছা, আমাদের ছিল না। না না, টিক্কা খানের সাথে ভুট্টোর সাথে হাত আওয়ামী লীগ আগে। না না না, ঠিক আছে, তখন তো বিএনপি ছিল না, এটা তো আপনি বলবেন ঢালি সাহেব। বিএনপি কি তখন ছিল না থাকুক, না থাকলে হাত মিলাবে, বিএনপি না থাকুক, ইতিহাস তো রইছে। হ্যাঁ, ইতিহাস তো না, আপনার হাতে এটা তো ইতিহাস, হাত মিলাবে। আপনি এই ইতিহাস তো বুঝতে পারবেন না। শাহজিজকে গোপন দূত হিসেবে ওআইসির কাছে মানবতা বিরোধী অপরাধটাকে একটাই মাপকাঠি, আর কিছু না। আমি আপনাকে একটাই জিজ্ঞেস করি, পৃথিবীতে একটি রাষ্ট্র দেখান যেখানে একটি রাজনৈতিক দল মানবতা বিরোধী অপরাধের আপনার সাথে বিরোধিতা করেছে। এইটাতে আপনি একমত কিনা? একমত। আচ্ছা, যদি করে থাকে তাহলে আমরা তার বিরোধিতা করব না। এটা আমার এটা নিয়ে রাজনীতি করেন না মামুন ভাই। না না, রাজনীতি না, এটা রাজনীতি। এটা তো রাজনীতি। আসেন গোলটেক্স বৈঠক ডাকেন, সমস্ত রাজনৈতিক দলের দায়িকা করেন, আমি আপনাদের সাথে আছি, বিএনপিও সাথে থাকবে। কি কোথায়? কিন্তু এটা নিয়ে রাজনীতি করেন না। এটা রাজনীতি কি? আমাকে তো বলতে হবে এটা রাজনীতিটা কি। এটা হলো ইলেকশনের রাজনীতি। না না, ইলেকশন না না না। যদি রাজনীতির হাতিয়ার না হইতো
তাইলে মামুন ভাই আপনি বুকে হাত দিয়া বলেন তো, আপনি বিশ্বাস করেন কিনা যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকা উচিত? আমি তো কখনো বলি নাই যে থাকো, আমি সবচেয়ে বিরোধিতা করেছি। পারবেন না, আওয়ামী লীগ পারবে এটা বাতিল করতে? আপনি চ্যালেঞ্জ দিলেন আওয়ামী লীগকে কমিটি থেকে এটা নিয়ে মামলা থেকেছি, আমরা সবসময় করেছি। আমরা আসলে খালি ভাই নিশ্চয়ই বলেছি, মানে এখনো বলছি, প্রসঙ্গে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি যে কথা আসতে চাচ্ছিলাম, আসুন দেশটাকে সবার, দেশটা আওয়ামী লীগ বিএনপির না, দেশ আমাদের সকল। এখানে ওই সমস্ত না বলে 48 বছরে আমাদের অনেক প্রাপ্তি আছে, আবার অনেক কিছু নাই। সেটার জন্য আজকে সবার, আওয়ামী লীগকেও, আওয়ামী লীগের যে জয় হয়েছে এই জয়ের আওয়ামী লীগের জন্য খুব গৌরবের না। কারণ 73 সালের নির্বাচনে এই আওয়ামী লীগ খন্দকার মুস্তাককে জিতানোর জন্য 2 দিন পরে হেলিকপ্টার দিয়ে ভোটাই না খন্দকার মুস্তাককে জিতাইছিল, তার পরিণতি আওয়ামী লীগ দেখেছে। কাজেই এই কলঙ্কিত গৌরব নিয়ে আওয়ামী লীগ বেশি দিন যেতে পারবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে, আমি বিশ্বাস করি। এরপরে আমরা ইলেকশন আগেও বলতাম এই কথাগুলো আমরা যেটা, যদি আমি জনাব ধানের কথাটা একটা মিনিট, জনাব ধানের কথা যদি আমি ঠিকও ধরি যে ঠিক আছে 73 সালে মুশতাককে জিতিয়েছে, খুব খারাপ কাজ করেছে, ঠিক আছে, তার পরিণতি আওয়ামী লীগ ভোগ করেছে, মানে বঙ্গবন্ধুকে খুন করা হয়েছে। মামুন ভাই, আমি কখনোই এই ধরনের হত্যাকাণ্ড না পরিণতিতে যে বললেন আওয়ামী লীগ পরিণতি পেয়েছে, তার মানে ওই অর্থে বলি নাই। না তাহলে কিভাবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হতো? তাহলে কি যদি আপনার বঙ্গবন্ধু খুন না হতো, আওয়ামী লীগ জাতীয় চাঁদা থেকে যদি খুন না করা হতো, যদি দেশে সত্যিকার অর্থের ইলেকশন থাকতো তাহলে হইতো। মানে কথা বলতো 1973 সালেই তো মানুষের ভোটাধিকার আওয়ামী লীগ প্রথম হরণ করে নিছে। আর তখন আওয়ামী লীগ ছাড়া কে ছিল? আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক দল ছিল? আমি জাসো ছিল, গণবাহিনী, ইলেকশন করছে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে শহীদ হক স্যার যে কথাটি বললেন। আর আমার একদম বোকার মতো একটি প্রশ্ন আপনার কাছে, 1977 সালে নিশ্চয়ই আপনি সবকিছু বোঝেন, খুব কাছ থেকে হ্যাঁ বাক্সে দেয়া ভোট দেওয়ার সেই 30 মে নির্বাচনটি দেখেছেন যে শতকরা 110% ভোট পড়লো। পৃথিবীর ইতিহাসে 2টি ভোটের বাক্স, একটার মধ্যে হ্যাঁ বাক্স ভোট ফেলুন, আর যদি না হয় তাহলে না বাক্সে ভোটটি ফেলুন। হ্যাঁ, আপনার সাথে আমি দ্বিমত করছি না। এই যুক্তি দিয়া, যে খারাপ যুক্তি দিয়া, ওইটা একটা মেবি খারাপ ইলেকশন, ওইটার যুক্তি দিয়া বর্তমান ইলেকশনকে হালাল করা যায়। তাহলে 73 সালের নির্বাচনটি নিয়ে আপনি যেমনটা বলছিলেন, তুমি অধম। 73 সালের নির্বাচন নিয়ে আপনি যখন কথা বলছিলেন, তাহলে অপপ্রচার, অপযুক্তি, সেই ইস্যুটি আসে না আপনি বলেন, কিন্তু এইটা দিয়ে তো আপনি শাক দিয়ে তো মাছ রাখতে পারবেন। কিন্তু 73 সালের বিষয়টি নিয়ে আপনি যখন ডাকছিলেন, তখন যখন বলবেন যে আপনি দেখেন বিএনপি ইতিহাস, আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগ কিন্তু জিয়াউর রহমান সাহেবের আমলের রেজিস্ট্রেশন নিছে আওয়ামী লীগ, আবার 75-এর পরে আওয়ামী লীগ তো আর ছিল না। আওয়ামী লীগ তো অফিসিয়ালি আওয়ামী লীগকে বিলুপ্ত করা হয়ে 5 সালের মধ্য দিয়ে, সেই আওয়ামী লীগকে তো জিয়াউর রহমান রাজনীতি করে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে। দেখেন দেখেন ওই কথা বলেন না, বিএনপি এরশাদের সাথে না না, জিয়াউর রহমান ঠিক বলো, বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশের সংবিধানকে স্থগিত করে দিল, পার্লামেন্ট ভেঙে দিল, রাজনৈতিক মৌলিক অধিকার বন্ধ করে দিল, কারফিউ দিল। বঙ্গবন্ধুরে হত্যার পরে কোথায় পাইলেন আপনি জিয়াউর রহমান রে? অনেক পরে সেনাবাহিনীরা মোস্তাক তো পুতুল ছিল, হত্যার পরে পার্লামেন্টে কারা ছিল? আওয়ামী লীগই তো ছিল না। মানে সেটি ওইটাও জিয়াউর রহমানের চাল ছিল, জিয়াউর রহমানের পরিকল্পনা। তখন আর্মির সেকেন্ডমেন্ট ছিল, জিয়াউর রহমান আওয়ামী লীগের জিয়াউর রহমান আর্মির বলে
আর্মির 1 নম্বর ব্যক্তি ছিল শফিউল্লাহ সাহেব, দায়ী করলে তাকে করেন, জিয়াউর রহমান ওয়াজ দ্য সেকেন্ড ম্যান। আমরা আতাউর রহমান ঢালি আবারও আসবো আপনার কাছে, এবং আপনি যে কথা বলছেন শফিউল্লাহর কথা, আমরা যদি সেদিন শফিউল্লাহর ভাষণটি দেখি কিংবা জিয়াউর রহমানের ভাষণটি দেখি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তীতে, কিংবা জিয়াউর রহমানের সেই বিখ্যাত মন্তব্য যে প্রেসিডেন্ট মারা গেছে তো কি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট তো এখানে আছে, এরকম মন্তব্য যারা দেয়, বাংলাদেশ বেতারের অফিসে ঢুকে পাকিস্তানি গান চলছে, তিনি বলছেন এখন থেকে এই দেশে এটাই হবে। এই স্টিমাম স্যারের বইতে এইগুলো পরিষ্কার লেখা আছে, এবং অ্যান্থনিও মেশকারহেন্স এই ধারাবাহিকভাবে বর্ণনা দিয়েছেন। আপনারা এগুলি হয়তো কোথাও পান না, বা আপনারা পেলেও সেগুলো বাংলাদেশের মানুষের সামনে বলার সাহস রাখেন না। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবার স্বাগত। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে রয়েছি, সবাই আমরা ছোট করে একবার সুযোগ পাবো। মাসুম, কোনো প্রশ্ন নয়, এতক্ষণ যে আলোচনা হলো একদম ছোট করে যদি কোনো কিছু যোগ করার থাকে। মাসুম। থ্যাংক ইউ, আমাকে একটু সময় দেন, আমি একটু বলবো, কারণ আমি আমার যারা এখানে আছেন সবাই স্যার এবং মুরব্বী, সবার আলোচনায় আমি মানে আলোচনার যে উত্তেজনা তাতে প্রায় গলে যাচ্ছিলাম। প্রথম কথা হচ্ছে যে আমাদের আলোচনার একটা শিরোনামের শেষের শব্দ ছিল দেশপ্রেম। দেশপ্রেম শব্দটি এতই অপাংতেয় হয়ে গেছে যে আমাদের আলোচনায় আসে না। একবার আহমেদ ইমতিয়াজ বুলবুলকে কবির বকুল জিজ্ঞেস করেছিলেন যে এই যে সবকটা জানালা খুলে দাও না, এই গানের মতন লেখা হয় না কেন? তিনি জবাব দিয়েছিলেন যে দেশপ্রেম নাই। আসলে সব কিছুতেই আপনার এই সুশাসন বলুন আর এই নির্বাচন বলুন বা অন্যান্য যেসব টপিক আপনি হোয়াট এভার ইউ নেম, দেশপ্রেম যদি না থাকে কোনো কিছুতেই আপনার দেশের যে চেতনা সেটা খুঁজে পাওয়া যায় না। একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ঢালির বক্তব্য থেকে, সেটা হচ্ছে যে ইতিহাসকে বেশ সুপারফিশিয়ালি এভাবে বোধহয় ইতিহাস বা আইনের ছাত্র হলে আমরা পড়ে বোধহয় দায় এড়াতে পারবো না। রাজনৈতিক দলগুলো রূপান্তর ঘটে। আওয়ামী লীগকে কে ফিরিয়ে দিয়েছেন সেটা না বলে বলা উচিত যে আওয়ামী লীগের যে কৃষক এবং শ্রম মেহনতি মানুষের যে রাজনীতি, সেটাতে রূপান্তর ঘটেছিল মাত্র, আমরা ওইভাবেই দেখতে চাইব। ৭৫ থেকে ৯৬ পর্যন্ত একটা অন্ধ প্রজন্ম তৈরি হয়েছিল, ইতিহাস বিমুখ প্রজন্ম তৈরি হয়েছিল, সেখান থেকে আমরা ফিরে আসতে পেরেছি এবং ধর্মনিরপেক্ষতাকে শুধুমাত্র ইডিওলজি নয় বরং একটা গোল হিসেবে আমরা সেট করে সেদিকে এগিয়ে যাচ্ছি। সেটা আমি জাস্ট একটা কথা বলবো, বর্তমানে যে ডেভেলপমেন্টাল যে ভিত্তিক, আমরা এটাকে বলি নিও ডেভেলপমেন্টালিজম, এখান থেকে যদি যেন প্রাতিষ্ঠানিক শুদ্ধিতা না চলে যায়, সেটাই হচ্ছে আমার। অসংখ্য ধন্যবাদ ঢালি ভাই। একদম শেষ করব, 1 মিনিট সময় আপনি পাবেন যদি সমাপনী। ঢালি ভাই। ধন্যবাদ আপনাকে। আমরা সুশাসন, রাজনীতি, দেশপ্রেম, এই তিনটার সাথেই যে গত 10 বছর এদেশে যে পরিমাণ ব্যাংক, শেয়ার বাজার যে লুটপাট দুর্নীতি হয়েছে, এর কারণে তিনটার একটাও এর সাথে যায় না। আমরা আশা করব যারা এর সাথে জড়িত ছিলেন এতদিন তাদের বিচার করা হয়নি, আমরা আশা করব এদেরকে যেত দে শুড ব্রিং টু দি এরা জনগণের টাকা, বাংলাদেশ থেকে 6 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে দুর্দুখ, কিন্তু সেটা করে না। জি, অসংখ্য ধন্যবাদ আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের সময় থাকলে আরো হয়তো অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আপনাকে করতে পারতাম। শুধু দর্শকদের জন্য একটা প্রশ্ন করে রাখি, জানি না এই উত্তর কোনোদিন পাবো কিনা, যে দক্ষিণ এশিয়ায় এমন একটি দেশের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর নাম বলুন তো, যে যারা ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করেছেন। নিশ্চয়ই অনেকেই আপনারা জানেন তারা কে। আমরা অনুষ্ঠান শেষ করব। মুতাসির মামুন, আপনি ভাবতে থাকুন আপনি কি বলবেন। আমরা করিম স্যারের কাছে যেতে চাই। স্যার, সমাপনী বক্তব্য শেষ কি বলবেন? আমার সমাপনী বক্তব্যের মধ্যে আমি একটা কথা জোর দিয়ে বলতে চাই। আমাদের এই আলোচনার মধ্যে প্রায় সকলেই সেই 1973, 75, 78, 86 ইত্যাদি ইত্যাদি অতীতের গুণগান করেছেন, অতীতের ডঙ্কা বাজিয়েছেন, অতীতের ইতিহাস তুলে ধরেছেন। আমি বলি আমরা কবে 2019-এ কবে আসবো, আজকের দিনে কবে আসবো?
অতীতটা ভুলে যান তো দেখি। এমন সমস্ত সময়ের কথা বলতেছেন যখন এই প্রজন্মের শতকরা 90 জন ছিলই না। আচ্ছা যাই হোক, এই একটা প্রশ্ন রাখছি। আমি বলতেছি সামনের দিকে তাকান, পশ্চাৎমুখী নয়। আমরা সম্মুখবর্তী হতে চাই, এবং সম্মুখবর্তী হতে চাই কি সকলকে নিয়ে। যত বিভাজন আছে আপনার শুধুমাত্র মৌলিক বিষয়গুলোতে কোনো রকমের আপোষ করা চলবে না। মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো আলোচনা আপোষ করা চলবে না, যুদ্ধাপরাধের ব্যাপারে কোনো আপোষ করা চলবে না, কিন্তু তার বাদবাকি যা আছে সেই সমস্তকে ভুলে গিয়ে একসঙ্গে আসুন, যে আহ্বানটা মাননীয় প্রধানমন্ত্রীও দিয়েছিলেন। আর নির্বাচন সম্বন্ধে যে সমস্ত অভিযোগগুলো উঠেছে, যেগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা এখন বললাম, বেশ লঘু এবং গুরু কথাবার্তা এসছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই, অভিযোগগুলোকে উড়িয়ে দেবেন না। অভিযোগগুলো গুরুতর। অভিযোগগুলোকে যদি আপনি তদন্ত না করেন, অভিযোগগুলো যদি আপনি খুঁটিয়ে না দেখেন, তলিয়ে না দেখেন, ভবিষ্যৎ অন্ধকার। অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যৎ অন্ধকার, এবং এই অন্ধকার কিনা আলোকময় সেটি আগামী প্রজন্মই নির্ধারণ করবে। শহীদুল হক স্যার, আপনার কাছে আসতে চাই। ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শেখে না, অর্থাৎ যারা ইতিহাস তৈরি করছেন তারাই বলছেন, তবে যারা শেখেন তারাই আলোতে যায়। আর স্যার বলছিলেন যেমনটা যে ৭৬, ৭৭ কিংবা ৭৩ সেগুলোর দিকে যদি আমরা না তাকাই তাহলে আমাদের ভুল ভ্রান্তি হতেই থাকবে। আপনি কিভাবে দেখেন? না, সে ইতিহাস ভুলে যাওয়া তো প্রশ্ন ওঠে না। ইতিহাস ভুলে যাওয়া মানে আমার অস্তিত্ব ভুলে যাওয়া, আমাকে নিজেকে ভুলে যাওয়া। ইতিহাস তো অবশ্যই আমাকে জানতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাসে যেখানে ভুল ভ্রান্তি আছে সেইগুলি বর্জন করে নতুন করে শিখতে আবার আগাতে হবে। না, সেখানে তার প্রশ্ন ওঠে না। সেখানে এই জন্যই তো ইতিহাস আমার জানতে হবে, কোথায় অনিয়ম ছিল, কোথায় অন্যায় ছিল, কোথায় অবিচার ছিল, এগুলিকে জেনে তারপর ভবিষ্যৎ আগানো। আর এখন আমাকে তো নির্বাচন ইতিবাচক রাজনীতির দিকে আসতে হবে। ওই নেতিবাচক রাজনীতি ইতিবাচক রাজনীতি আসতে হবে। এখন এই যে আপনি যারা বলছেন সুশাসন, আইনের শাসন, এটা কিন্তু এখন সকলের দায়িত্ব, কিন্তু প্রধান দায়িত্ব কিন্তু সরকারের। সরকারের সুযোগ আছে এখন। সরকার সুশাসন বলেন, দুর্নীতি বলেন, এইগুলির বিরুদ্ধে যদি ঠিকমতো কাজ করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা এজেন্ডা নিয়েছে, তাহলেই দেশে আমরা জনগণের উপকৃত হবে এবং দেশ এগিয়ে যাবে। মুদাসসির মামুন, আপনি শেষ করবেন। যেটা শহীদুল বললেন, আমি সেই কথা বলতে চাই, ইতিহাসটা কেউই শিখবে না, কারণ বাংলাদেশে এখন ইতিহাস পড়ানো হয় না, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাসও পড়ানো হয় নাই, এবং এই সরকারের আমলে আমরা 7 বছর অনেক চেষ্টা করেও এটা কার্যকর করতে পারি না। সুতরাং ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করবে না, এটা হচ্ছে প্রথম ব্যাপার। সুশাসন, আপনার কি তাহলে কি কুশাসন আছে এখন? সেটা না। শাসন যেটা বললেন যে জনাব করিমও, শাসন আছে কিন্তু দায়বোধের অভাব আছে। সরকার যদি তার ক্ষেত্রে দায়টা না করেন, আমাদের ঠিক আছে, আমাদেরও দায়বোধের ব্যাপার আছে, আমরা না পালন করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। সরকার যদি না করে, দায় গ্রহণ না করে বিভিন্ন ক্ষেত্রে, এবং যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যদি পালন না করতে পারে, সরকারকেও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং সেটা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করতে পারে। দেশপ্রেম এবং যে আপনার কথা বলেন রাজনীতি, এই দেশে আর কখনো যদি বিএনপি জামাতের রাজনীতি বা পাকিস্তান প্রেমী রাজনীতি শেষ না হয়, আমরা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি চাই, কিন্তু সেটা বাংলাদেশের পার্সপেক্টিভে হতে হবে। সেটা যদি না আসে, এই দেশে আপনি যতদিন স্বাধীনতা বিরোধী শক্তির সমর্থক থাকবে এবং স্বাধীনতা পক্ষের বা শক্তি সমর্থক থাকবে, এই দেশের রাজনীতি কখনো আপনি মানে শান্তিপূর্ণ হবে না, অস্থিরতা থাকবে, এবং ভবিষ্যৎ যদি অন্ধকার হয়, যেটা বললেন সেটা এই কারণেই হবে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অনুষ্ঠানটি রাত 2:15 এবং পরের দিন সকাল 7:15 পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।